নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2025 সালের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর একটি গণিত মডেল প্রশ্নের সমাধান নিয়ে। গত 3টি পর্বের মাধ্যমে আমরা ক্লাস 6-এর তোমাদের জন্য এই গণিতের যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের সমাধান তুলে ধরেছিলাম। আমরা এবার মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর একটি মডেল প্রশ্ন তার সমাধান তুলে ধরতে চলেছি। তো সেই কারণে আমি আমার প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, অবশ্যই গুরুত্ব সহকারে গত ভিডিওগুলির মতোই এই ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো এবং তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই অঙ্কগুলি বাড়িতে একবার হলেও অনুশীলন করো, কারণ আর কয়েকদিনের মধ্যেই তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2025 সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই কারণে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো, আজকের প্রথম যে প্রশ্ন অর্থাৎ মডেল নম্বর 3, এখানে বলা রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। বলা রয়েছে কি, এতে রয়েছে 42 কোণ সংখ্যার গুণিতক। 42 কোণ সংখ্যার গুণিতক 5 রয়েছে, 7 রয়েছে, 10 রয়েছে, 12 রয়েছে। মনে রাখবে 7 হবে উত্তর, কারণ এই 42 হলো 7-এর গুণিতক। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে 7 হবে উত্তর। এবার বিয়ের দাগের একটি সরল অঙ্ক রয়েছে, যেখানে বলা রয়েছে 40 ভাজিত 5 ভাজিত 5 বিয়োগ 3। আমাদের এই বন্ধনীর ভিতরে অর্থাৎ অনুবন্ধনী বা প্রথম বন্ধনীর ভিতরে থাকা এই 40কে পাই দিয়ে ভাগ করলে হবে 8, এখানে ভাগ চিহ্ন আছে। আর 5 থেকে 3 বিয়োগ হলে হবে 2। তার মানে 8কে 2 দিয়ে ভাগ করলে আবার হবে কত না 4। তাহলে এখানে অপশান হবে 2-এর অপশান উত্তর হবে 4। এই গেল আমাদের বি এর দাগের উত্তর। এ বি হয়ে গেল। এবার সি এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে কি, এখানে রয়েছে প্রশ্নে 15 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে যোগ 4 যোগ আবার প্রথম বন্ধনীর ভিতরে আছে 9। তাহলে বন্ধনীর ভিতরে থাকা এখানে প্লাস মাইনাসে -4 আর এটা আছে প্লাস মাইনাসে -9। তার মানে 9 4 13 মাইনাস হচ্ছে 15 থেকে, তাহলে 15 থেকে 13 মাইনাস হলে উত্তর হবে কত না 2। অর্থাৎ এই একের দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন। ডি এর দাগের প্রশ্নে কীভাবে রয়েছে না 0.03 ইন্টু 0.03, অর্থাৎ এদের যদি আমরা গুণ করি 3 3 হবে 9। এখানে যেহেতু দশমিক আছে দুটোর পর, এখানেও দুটোর পর, মানে 4টের পর দশমিক হবে। তাহলে গুণের সময় আমরা এই দশমিকগুলো কটার পর আছে গুণে নিয়ে বসিয়ে নেব, অর্থাৎ 4টের পর। তাহলে এখানে রয়েছে 1টার পর, এখানে রয়েছে দুটোর পর, এখানে রয়েছে 3টের পর, এখানে রয়েছে 4টের পর। তার মানে অপশান 4 এটা হবে এর উত্তর, অর্থাৎ 0.0009। এবার দেখো ই এর দাগের প্রশ্ন। 1-এর ই, এখানে বলা রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি হলে এর পরিসীমা হবে। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কিন্তু যেহেতু এখানে সেইভাবে দেওয়া নেই সূত্রটা, কীভাবে দেওয়া রয়েছে না দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, অর্থাৎ 2x প্লাস 2y সেমি, অর্থাৎ এই 3-এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো এই 1-এর দাগের এফ। এখানে রয়েছে কি না, এখানে রয়েছে বলেছে এফেতে 60 ডিগ্রি কোণের পূরক কোণের মান চেয়েছে। আমরা জানি দুটি কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে অপশান 2 এটা হবে। অর্থাৎ 1-এর দাগের যে মোট 6টি প্রশ্ন ছিল সেই 6টি প্রশ্নেরই উত্তর আমরা এখন করে নিলাম। এবার আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্ন। সেই 2-এর দাগের প্রশ্নে কি রয়েছে দেখো,
এই 2-এর দাগের প্রশ্নে রয়েছে তোমাদের প্রথম প্রশ্ন, বলেছে বরের মাথার টোপর ড্যাশ আকৃতি। বরের মাথার যে টোপর, সে টোপরটার আকৃতি হলো শঙ্কু আকৃতি। এটা হবে শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির। এবার দেখো বি-এর দাগের 2-এর বি, এখানে রয়েছে এক্স এল ভি। এল হলো এখানে সবার বড়, তাই এলের বাঁ দিকে থাকা এক্স মানে হবে মাইনাস, অর্থাৎ এল মানে হলো 50, তার থেকে 10 বাদ অর্থাৎ 40, আর এখানে ভি হলো কি আছে না প্লাস হচ্ছে অর্থাৎ 5, তার মানে 45। এটা হবে সংখ্যাটা হবে 45। এবার দেখো এখানে রয়েছে ড্যাশ ভাজিত 12 সমান সমান দেওয়া আছে এখানে কত না 1728। তাহলে কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 1728 হবে? না, এক্ষেত্রে আমরা এই 1728কে 12 দিয়ে আসলে গুণ করে নেব, তাহলে উত্তর পেয়ে যাব। কত হবে? 12 8 96, 12 দুগুণে 24, 24 আর 9, 24 আর 9 হবে 33, 33-এ 3 হাতে থাকবে 3। এবার 12 সাথে 84, 84 আর 3 হবে 87, 87 7 হাতে রয়েছে 8, 12 1-কে 12 আর 8 হবে 20, অর্থাৎ এটা হবে 20,736। যদি এইরকমভাবে থাকে তাহলে আমাদের এই দুটোর মধ্যে গুণ করে নিলেই উত্তরটা পেয়ে যাব। তো এটা গেল। এবার দেখো 2-এর দাগের ডি, এখানে বলা রয়েছে এক্স টাকা ক্ষতি সমান ড্যাশ টাকা লাভ। তাহলে কত টাকা লাভ? এক্স টাকা ক্ষতি সমান সমান আমরা লিখতে পারি মাইনাস এক্স টাকা লাভ। তাহলে এক্স টাকা ক্ষতি সমান সমান হলো মাইনাস এক্স টাকা লাভ। এখন ইয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি, একটি সমবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা। একটি সমবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ হবে 3টি হবে তার সূক্ষ্মকোণ। এবার দেখো এফে বলছে 12 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় মান। 12 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় মান সমান সমান কী হবে? আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যে যোগফল সেটা হবে কি না, সেটা বার করি আমরা এভাবে 20 গুণ 21/2 বিয়োগ এখানে 12 পর্যন্ত বলেছে, তাহলে 12-র আগে অর্থাৎ 11, অর্থাৎ 11 × 12/2 সমান সমান পাচ্ছি কত? এখানে পাবো আমরা 2 10 20 অর্থাৎ 210 বিয়োগ 2 6 12 অর্থাৎ 66 বিয়োগ করলে পাচ্ছি কত? 6 কয় দাও 10, 4 দাও 10, এখানে আছে কত? 6 7 কয় দাও 11, 4 দাও 11, 144 পাবো। তার মানে 12 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো তাদের সমষ্টি। এখন একে যদি আমরা 9 দিয়ে ভাগ করে নিই, তাহলে ভাগ করব 9 দিয়ে, কারণ 9টা সংখ্যা আছে। 12 থেকে 20 পর্যন্ত মোট 9টা সংখ্যা, 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 1 9, 9 6 54 অর্থাৎ 16। তার মানে গড় হবে কত? এটা হবে 16। তাহলে আমাদের 2-এর দাগের যে প্রশ্নগুলো ছিল 7টি প্রশ্ন, তারও উত্তর আমরা করে নিলাম। এবার আমরা চলে যাব 3-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তার আগে আবারও আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব, সমস্ত ভিডিওটা দেখো, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা বাড়িতে অনুশীলন করো। কোনো প্রশ্নের সমাধান বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমাদের কাছে যদি কোনো প্রশ্নপত্র থেকে থাকে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের, তা আমাদের কাছে পাঠাও, আমরা অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্নে। এখানে আছে বিজাতীয় পদটির নিচে দাগ দাও, অর্থাৎ যেটি বিজাতীয় অর্থাৎ ভিন্নধর্মী তাকে আমাদের চিহ্নিতকরণ করতে হবে।
তো এই 3-এর দাগের যে প্রশ্ন সেখানে রয়েছে কি, প্রথম প্রশ্নে বলা রয়েছে এতে রম্বস আছে, বৃত্ত আছে, ঘনক আছে, বর্গক্ষেত্র আছে। রম্বসেরও বাহু আছে, বৃত্তের কিন্তু বাহু নেই, ঘনকেরও বাহু আছে, বর্গক্ষেত্র বাহু আছে। তাই এই বৃত্তটি হবে এখানে বিজাতীয়। এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন, এখানে রয়েছে 13, 16, 18, 21। এই 4টি অপশনের মধ্যে যদি দেখা যায় তাহলে এদের মধ্যে এই 13 হলো একটি মৌলিক সংখ্যা, বাকি সংখ্যাগুলি সবই হলো যৌগিক সংখ্যা। 16 একটি যৌগিক, 18 একটি যৌগিক সংখ্যা, 21 একটি যৌগিক সংখ্যা। তাহলে 13 হবে এখানে বিজাতীয় সংখ্যা। এবার সিয়ের দাগের প্রশ্নে রয়েছে কি না, সিয়ের দাগের প্রশ্নে রয়েছে 0.3, তার মাথায় পৌনঃপুনিক রয়েছে, 0.33 শেষ 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। আবার এখানে রয়েছে 0.33, তারপরে রয়েছে 0.33, এই দুজনের মাথায় রয়েছে পৌনঃপুনিক। অর্থাৎ এটি হলো একটি আবৃত দশমিক সংখ্যা, এটিও একটি আবৃত দশমিক সংখ্যা, এটি একটি দশমিক সংখ্যা, এটি হলো একটি আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখানে ভিন্নধর্মী হলো এই দশমিক সংখ্যাটি। এবার আমরা চলে যাচ্ছি 3-এর ডি। এখানে রয়েছে 3x², এখানে রয়েছে 4y², এখানে রয়েছে 5x², এখানে রয়েছে 6x²। অর্থাৎ 3x², এক্সের ঘাত এখানে 2, এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2, কিন্তু এখানে আছে ওয়াইয়ের ঘাত, অর্থাৎ দ্বিঘাতে রয়েছে ওয়াই, দ্বিঘাতে রয়েছে, অর্থাৎ এখানে 4y² হবে বিজাতীয়। তো এই গেল আমাদের 35 পৃষ্ঠার যে মডেল নাম্বার 3 ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষার তোমাদের অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো 1, 2 এবং 3-এর তার সমাধান হলো। এবার আমরা চলে যাব 3 এবং 4-এর বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো চলো, তো দেখো এখনও আমাদের এই 3-এর দাগের একটি প্রশ্ন বাকি রয়েছে, তা হলো এই ইয়ের দাগের প্রশ্ন। ইয়ের দাগে তো রয়েছে √25, √49, √70 এবং √81। এখানে √25-এর মান পাওয়া যায়, এটি মূলদ সংখ্যা, √49 একটি মূলদ সংখ্যা, √81ও মূলদ সংখ্যা, কিন্তু √70 একটি অমূলদ সংখ্যা, যাকে আমরা বর্গমূল করলে পাবো না, অর্থাৎ এর বর্গমূল হবে না, তাই এটি হবে বিজাতীয়। তো এই গেল বিজাতীয় প্রশ্নগুলো। এবার 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করব। এগুলি হলো সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, অর্থাৎ লিখিত প্রশ্নের সমাধান। কি রয়েছে? প্রথম প্রশ্নে রয়েছে 5টি কলার দাম x টাকা এবং 12টি আপেলের দাম y টাকা। একটি কলা ও একটি আপেলের দাম কত? তাহলে 5টি কলার দাম যেহেতু x টাকা, তাহলে একটি কলার দাম কত হবে না x/5। 5টি কলার দাম x টাকা, তাহলে একটি কলার দাম x/5 হবে। আর 12টি আপেলের দাম y টাকা, তাহলে একটি আপেলের দাম হবে কত না, এক্ষেত্রে একটি আপেলের দাম হবে y/12। অর্থাৎ একটি কলা এবং একটি আপেলের মোট দাম হবে x/5 প্লাস y/12 টাকা। এভাবে উত্তরটা করব। এবার 2-এর দাগ, এই 4-এর দাগের বি, এখানে মান নির্ণয় করতে বলা আছে। মান নির্ণয়তে রয়েছে কি না, এখানে রয়েছে 2x প্লাস 3a এর যখন মানগুলো দেওয়া রয়েছে কি না, x সমান -2 এবং x সমান -2 আর a সমান হলো 3। তাহলে x এর পরিবর্তে আমরা -2 বসালে এখানে হবে -4, আর এটা হবে এর পরিবর্তে 3 বসালে হবে +9। তাহলে 9 থেকে -4 চলে গেলে থাকবে কত? উত্তর হবে 5। অর্থাৎ বি এর দাগের উত্তরটা হবে 5। এবার দেখো রয়েছে সি। সি এর দাগের প্রশ্নে রয়েছে তোমার জন্ম 2002 খ্রিস্টাব্দের 7ই মে। 2010 খ্রিস্টাব্দের প্রজাতন্ত্র দিবসের দিন তোমার বয়স কত হবে? তো এটা আমরা একটু খাতার সাহায্যে তোমাদের দেখাবো।
তাহলে কি বলেছে না 2002 খ্রিস্টাব্দের 7ই মে জন্মেছ, আর 2010 খ্রিস্টাব্দের প্রজাতন্ত্র দিবসের দিন তোমার বয়স চাওয়া হচ্ছে। আমরা জানি প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালিত হয়, তো সেই কারণে আমরা এর সমাধান করব কিভাবে। দেখো এখানে আমরা লিখব এই 2010 26শে জানুয়ারি বলেছে, তাহলে এটা হলো মাসটা হবে 1 আর দিনটা হবে 26, আর জন্ম সালটা কত আছে না 2002 সাল জন্ম, মাসটা কত আছে মে মাস, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মানে 5 মাস, আর দিনটা কত আছে 7ই মে। তাহলে এটা বিয়োগ করব। আমরা সব সময় এই বিয়োগগুলো যখন করব সেটা আমরা এই দিন থেকে করে আসব। তাহলে দিন থেকে যদি করি 26 থেকে 7 বিয়োগ করলে হবে 19, এটা হবে 19 দিন। এবার এখানে আছে 5 বড়, এটা মাসে রয়েছে 5, উপরে রয়েছে 1, তাহলে এই 1 মাসকে বড় করতে হবে। তার জন্য আমরা এই 10 মাসটা কেটে 9 করে নিলাম, 10 বছরটা থেকে 1 বছর কেটে দিলাম অর্থাৎ নিয়ে নিলাম, তাহলে এখানে আরও 12 যোগ হয়ে যাবে। তাহলে 12 রেখে 13 মাস, 13 মাস থেকে 5 মাস বিয়োগ দিলে হবে 8 মাস, তাহলে 8 মাস। এখন 2002 সাল থেকে আমরা 9 সাল মানে 7 বছর, তাহলে উত্তর হবে 7 বছর 8 মাস 19 দিন। 7 বছর 8 মাস 19 দিন, এটি হবে আমাদের এই ডি এর দাগের, এই সি এর দাগের প্রশ্নের উত্তর। কত হলো না 7 বছর 8 মাস আর 19 দিন। তো এই গেল আমাদের সি এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো আমরা এবার এই ডি এর দাগের যে প্রশ্ন তার সমাধান করব। কি রয়েছে এখানে বলা রয়েছে, একটি বিদ্যালয়ে 1000 জন ছাত্রের মধ্যে 25% অনুপস্থিত ছিল, তাহলে সেদিন কতজন উপস্থিত ছিল। তাহলে উপস্থিতির সংখ্যা, তার মানে 25% অনুপস্থিত মানে উপস্থিতির শতকরা হলো 75%, তাহলে এই 1000 ইন্টু হবে 75%, মানে 75-এর 100। এখন দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে নিলাম, মানে হবে 750 জন। তার মানে 750 জন কী ছিল, 750 জন উপস্থিত ছিল ছাত্রছাত্রী। এখন ইয়ের দাগে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে চাঁদার সাহায্য না নিয়ে একটি 60 ডিগ্রি কোণ আঁকো। তো এটিও আমরা খাতাতে তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। তো দেখো তার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে তা হলো কি না, প্রথমে আমাদের লাগবে এখানে একটি পেন্সিল কম্পাস লাগবে এবং সেই সঙ্গে একটি স্কেল লাগবে। তো প্রথমে আমরা স্কেল দিয়ে একটি দাগ টেনে নেব, দাগ টেনে নিলাম, এর নামকরণ করে দেব এ বি। এবার আমাদের কাজ হবে এই পেন্সিল কম্পাসকে এর মধ্যে পেন্সিল প্রবেশ করানো, তারপর আমরা এই এ বিন্দুতে একটা বৃত্তচাপ নেব, এ বিন্দুতে একটা বৃত্তচাপ নেব। এই যে বৃত্তচাপটা নিলাম, যে বৃত্তচাপটা নিলাম আমি একটা অনির্দিষ্ট মাপের বা নির্দিষ্ট মাপের, সেই মাপেই আমরা এই সরলরেখার অংশে ছেদ করা অংশ থেকে ওই অংশটা কেটে নেব। এটাই হবে 60 ডিগ্রির একটি চিহ্নিতকরণ, হলো 60 ডিগ্রি কোণের। এখন আমরা এটা যোগ করে নেব, এদের আমরা যোগ করব। তো আমরা এদের যোগ করে নিচ্ছি, এর নাম দিয়ে দিলাম সি, এর নাম দিলাম সি। তাহলে এই সিএবি হলো, এই সিএবি হলো একটি 60 ডিগ্রি কোণ, যা আমরা মূলত চাঁদার সাহায্য ছাড়াই আমাদের এই পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের তুলে ধরলাম। অর্থাৎ এইভাবে আমরা
আমাদের আজকের পর্বের যে এই মডেল নাম্বার 3 অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2025 সালের যে প্রশ্নপত্রটি বা এই মডেল প্রশ্নপত্রটি ছিল তার সমাধান আমরা তুলে ধরলাম। আগামী দিনে ঠিক এইরকমই আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তারও সমাধান ঠিক একই রকমভাবে তুলে ধরতে হবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে ট্যালেন্ট সার্চ বা নিখিলবঙ্গ বিদ্যালয়ের তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র তারও সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।